রপ্তানি ড্রপ করেছে, এনাফ অর্ডার আসছে না। ইউরোপ মার্কেটে কিন্তু বাংলাদেশ মার্কেট শেয়ার হারাচ্ছে। সরকার বলছিল যে না, আমাদের এক্সপোর্ট ফিগার ইজ কারেক্ট। প্রিভিয়াস 10 ইয়ার্সে $65 বিলিয়ন এক্সেস শো করা হয়েছে। আমরা সবকিছু একটু লেট। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আলোচনা করব ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা জানেন যে অর্থ বছরের 6 মাস পার হয়েছে। আমরা যদি শুধু রফতানির ফিগার দেখি, 6 মাসে কিন্তু বছর ব্যবধানে বেশ বড় একটা নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে, যেটা আমাদের একেবারেই প্রত্যাশিত ছিল না, কারণ এই অর্থ বছরের জন্য আমাদের সামনে বড় একটা লক্ষ্যমাত্রা আছে। এমনিতেই নির্বাচনকালীন আলোচনার কারণে উদ্যোক্তারা বিনিয়োগ তেমন করছে না, কর্মসংস্থানের একটা ভাটা চলছে। নতুন সরকার আসলে এই সংকট এবং সমস্যাগুলো কিভাবে সলভ করবে, সেই আলোচনাগুলো আমরা করার চেষ্টা করব। বিসিআইয়ের প্রেসিডেন্ট এবং বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আমাদের আজকের অতিথি। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি শুরুতে যেটি বলছিলাম যে 6 মাসের রপ্তানির প্রবৃদ্ধি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনি এটাকে কিভাবে দেখেন? রপ্তানি ড্রপ করেছে এবং এটা স্বাভাবিক একটা গতি। এবং আপনারা বোধহয় খেয়াল করেছেন যে বিজিএমএ বিকিএমএ বেশ কিছুদিন ধরে কিন্তু বলছিল যে গ্রোথ ইজ নট দেয়ার, কারণ এনাফ অর্ডার আসছে না। আমরা কস্ট অফ ডুইং বিজনেস হাই হয়ে যাচ্ছে। আমেরিকার যে ট্যারিফ, সে ট্যারিফের কারণে বাংলাদেশ খুব একটা বেশি অ্যাফেক্টেড, যদিও আমেরিকান মার্কেটে হয় নাই, বাট ইউরোপ মার্কেটে কিন্তু বাংলাদেশ মার্কেট শেয়ার হারাচ্ছে, বিকজ চায়না এবং ইন্ডিয়া খুব অ্যাগ্রেসিভলি তারা কিন্তু ওখানে মার্কেটিং করছে এবং আমরা পেরে উঠতেছি না। ইন্টারেস্ট রেট হাই, ওদিকে দেখা যাচ্ছে যে ইনসেন্টিভগুলিও অলমোস্ট উইথড্রল দিকে, ওদিকে স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে, আবার চিটাগং পোর্টের কস্ট হাই। সো সব মিলে দে আর স্ট্রাগলিং। এবং যেটা অনেক সময় সরকার ভাবছিল যে এটা এরা শুধু বোধ হয় কাদাকাটি করছে সুবিধা নেওয়ার জন্য, বাট যেটা রিয়েলিটি হলো যে আমরা উই ক্যান সি দ্যাট গার্মেন্টসের এই ডিসেম্বরে কিন্তু গ্রোথ 14% কিন্তু কমে গেছে। এবং গার্মেন্টস যখন অ্যাফেক্টেড হয় তখন টোটাল ওভারঅল আমাদের কিন্তু গ্রোথ নেগেটিভে চলে আসে। সো এবং এটা যে এমন না যে গ্লোবালি মার্কেট বেড়েছে, তাও কিন্তু না, কিন্তু বাট আমরা আমাদের পজিশনটা আরও বেটার করতে পারতাম। দ্যাট ওয়াজ ট্রু। আর আরেকটা জিনিস আমার মনে হয়, সেটা হলো যে এখন বোধহয় স্ট্যাটিস্টিক্সটা কারেক্ট আসছে, যেটা আগে রাইট ফিগার ছিল না। একটা লক্ষ্যমাত্রা তো সামনে আমাদের আছে, $55 বিলিয়ন। ইটস হিউজ। নো, আমি বলতেছি যে দেখেন, আমরা আগে সরকারও দেখেছি যে ইনফ্লেটেড ফিগার, এক্সপোর্ট ফিগার, এবং 2022-23, 2023-24 যখন আমরা দেখি, তখন দেখা যায় যে বিজিএমএ বিকিএমএ অনেক কথা বলছিল এবং সরকার বলছিল যে না, আমাদের এক্সপোর্ট ফিগার ইজ কারেক্ট। বাট আলটিমেটলি দেখা গেল প্রিভিয়াস 10 ইয়ার্সে $65 বিলিয়ন এক্সেস শো করা হয়েছে, ওভার স্টেটেড। সো আজকে যদি আমি সেদিকের কথা চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় যে একটা জিনিস কিন্তু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এখন যে ফিগারগুলি আসছে, ইট ইজ এ রাইট ফিগার। এবং তাহলে পলিসি মেকারের জন্য বুঝতে সুবিধা, এবং যারা ইন্ডাস্ট্রির সাথে আছে তারাও কিন্তু তখন এক্সপ্লেন করতে সুবিধা যে কীভাবে সে কম্পিটিটিভ হতে পারে। কিন্তু আমাদের এই খাতের যে সক্ষমতা, প্রস্তুতি বা ব্যবসায়ীদের বিনিয়োগ, এইটা যদি কারেক্টেড ফিগার হয়, এটা নিয়ে আপনারা উদ্বিগ্ন কিনা? আলটিমেটলি সব কিছু নির্ভর করে কতগুলি জিনিস। একটা সময় ছিল যে ইটস এ প্রাইস অনলি, এখন কিন্তু প্রাইস ইজ নট দ্য, প্রাইস ইজ ডেফিনেটলি ইজ এ ফ্যাক্টর, বাট এর থেকেও বড় যে জিনিস, সেটা হলো গ্লোবাল যে পজিশন, সেটা নিয়ে। কারণ আজকে ট্রাম্পের এটার কারণে দেখা যাচ্ছে যে WTO আর নন ফাংশনাল। এখন কান্ট্রি টু কান্ট্রি রিলেশনশিপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং আগামীতে কিন্তু সেদিকে কিন্তু যাবে। এবং দেশের যে পজিশন, আমরা এখন কোন দিকে যাব, আমাদের রিলেশনশিপ অন্যান্য দেশের সাথে কীরকম হবে, আমেরিকার উপর খালি ডিপেন্ড করলে কিন্তু ব্যবসা ঠিক হবে না। আবার ইউরোপের উপরেও আমরা কতটুকু, আমরা নন ট্রেডিশনাল মার্কেটও দেখছি যে আমরা উই আর লুজিং দ্য মার্কেট। হ্যাঁ, চায়নার যে সুবিধা, সেই সুবিধা কিন্তু আমাদের নয়। এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে সার্ক কান্ট্রি হোক,
চায়না হোক আসিয়ান কান্ট্রি হোক, South-South এগুলোকে trading এর হ্যাঁ একটা- সাউথ সাউথ ট্রেডিং আমরা কিভাবে নিজেদেরকে পজিশন করব, এটার সাথে যে ডিপ্লোম্যাটিক যে নেগোসিয়েশনস, হ্যাঁ সেগুলি আমরা কিভাবে এখন আগে না এখন ভাবতে হবে এই শব্দটা কেন আসছে, এই সেক্টরের বয়স তো 40 বছর 45 বছর, এখন আপনারা কেন ভাবনার পর্যায়ে আছেন? নেগোসিয়েশনটা কান্ট্রি টু কান্ট্রি এটা কিন্তু সরকারের উপর নির্ভর করে। এটা কিন্তু আমি একটা কাস্টমারের সাথে নেগোশিয়েট করতে পারবো, বাট আমি কিন্তু কান্ট্রির পলিসি চেঞ্জ করতে গেলে সেটা কিন্তু কোনো সেক্টর ইন্ডিভিজুয়ালি কিন্তু পারবে না। সো আমরা দেখেছি যে আমরা সব কিছু একটু লেট কেমন জানি আমার কাছে মনে হয়, হ্যাঁ লেট এই সেন্সে যে নেগোসিয়েশনের ক্ষেত্রে আজকে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন ইজ আমাদের ঘরের সামনে চলে আসছে, যে 26 সালের দিকে হয়তো এলডিসি গ্র্যাজুয়েশন এই বর্তমান সরকার তো মনে করছে যে হয়ে যাওয়াই উচিত, বাট আমরা মনে করছি এটা হওয়া উচিত না। এবং এর যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা আমাদের বহুত আগের থেকে কিন্তু হওয়া উচিত ছিল। আমাদের এখনও কিন্তু সেই প্রিপারেশনগুলো কিন্তু আমরা ঠিক ওইভাবে নিতে পারছি আমি না। এই ইস্যুতে স্পেসিফিক দু একটা প্রশ্ন আছে, বাট আপনি আমাদের ফিগার্স এবং স্ট্যাটিস্টিক্সের কথা বলছিলেন। সম্প্রতি একটা রিপোর্ট বেরিয়েছে যে 2025-26-এর প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি 4.5% এবং সেখানে শিল্পে প্রায় 7% প্রবৃদ্ধি। 7% প্রবৃদ্ধির জন্য যে ধরনের বিনিয়োগ দরকার, যেহেতু প্রবৃদ্ধি হয়েছে আমরা ধরে নিচ্ছি বিনিয়োগটা হয়েছে, বিনিয়োগটা কারা করলো তাহলে? ইটস এ ভেরি গুড কোশ্চেন। কিন্তু এখন এই যে 7%, আমি যদি এখন ব্যাংকের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অনেক কিন্তু ক্লাসিফাইড অ্যাকাউন্ট কিন্তু বেড়ে গেছে। আবার ব্যাংকগুলি নিজের এনপিএল যাতে বেশি না হয়, বাংলাদেশ ব্যাংক সেও কিন্তু পলিসির দিকে পলিসি দিয়ে কিন্তু উদ্যোগ নিয়েছে যে যাতে করে কোনোভাবে হোক আরও কিছু কিন্তু ক্লাসিফিকেশান যাতে না বাড়ে, সেটা যেন কমানো যায়, সে ধরনের অর্গানাইজেশন, যেসব অর্গানাইজেশনকে মনে হয় ব্যাংকের, তারা কিন্তু সেই রিশিডিউল করে দিতে পারে। যে কারণে আপনি দেখেছেন যে সেপ্টেম্বর মাসে 6,44,000 কোটি টাকা আমরা দেখতে পেলাম যে উইচ ইজ অ্যাবাউট ক্লোজ টু দ্য 36% হলো এনপিএল দেন দ্য এক্সপোজার। আর ডিসেম্বরে এসে সেটা কিন্তু অলমোস্ট 25%-এ চলে আসছে। তাহলে আজকে যখন 25% আপনি দেখবেন, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ইনভেস্টমেন্ট তাকে অ্যামোর্টাইজ করতে হয়েছে, এবং সেটা হয়তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইন্ডাস্ট্রি আবারও হয়তো লোন নিয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা ব্যবসায়ী কমিউনিটি থেকে আপনাদের যেই সমস্যা খাত ভিত্তিক স্পেশালি আরএমজি সেক্টরের স্পেসিফিক কিছু সমাধান চেয়েছিলেন, 1.5 বছরে সেই সমাধানের জায়গায় কতটুকু উন্নতি হয়েছে? দেখেন আরএমজি সেক্টর কি চেয়েছিল, এবং আরএমজি সেক্টর আমি হোয়াই নট উই ডিসকাস অ্যাবাউট আদার ম্যানুফ্যাকচারিং সেক্টর। আমি তো বিসিআই প্রেসিডেন্ট হিসাবে তো আমি অন্যান্য সেক্টরগুলোর সাথেও ইন্টারাকশন আমার হচ্ছে। প্রথম প্রবলেম হলো এনার্জি ক্রাইসিস। এনার্জি ক্রাইসিস কিন্তু আমাদের এখনও সলভ হয় না, এটা আপনারা জানেন, সবাই জানে। এখনও কিন্তু ঠিকমতো আনইন্টারাপ্টেড এনার্জি আসছে না, কস্ট ইজ হাই। বলা হচ্ছিল যে ব্যাংক ইন্টারেস্ট রেট কমানো, ইন্টারেস্ট রেট আরও বেড়েছে, এবং ইন্টারেস্ট রেট কমার ভবিষ্যতেও কিন্তু লক্ষণ দেখা যাচ্ছে, লক্ষণ খুব কম, আরও অনেক সময় নেবে হয়তো। ইনফ্লেশনের কথা বলা হচ্ছে যে ইনফ্লেশনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের যেই শ্রমিক ভাই বোন, হ্যাঁ তাদের যেই স্যালারি এগুলি দেওয়ার আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। সো ইনসেন্টিভগুলি যাতে না কমায় দেওয়া হয়, অন্তত ফিসকাল সাপোর্ট সেগুলি হচ্ছে না। রাদার পোর্টের কস্ট বেড়ে গেছে, ট্রান্সপোর্ট কস্ট বেড়ে গেছে, এবং নতুন করে উল্টা আরও যে প্যানিক যে জিনিসটা এই সেক্টরে সব সেক্টরের জন্য আসছে, সেটা হলো যে লেবার ল, ওটা ওটা অ্যাড হয়েছে। আরও কি অ্যাড হয়েছে, সবাই বলছিল, সবাই চাচ্ছিল যে আমাদের ল অ্যান্ড অর্ডার যাতে ইমপ্রুভ হয়, সেটা তো ইমপ্রুভ হয়ই নাই। দেখা যাচ্ছে যে আমাদের এখানে উল্টা মব কালচারটা উল্টা অ্যাড হয়ে গেছে। সো যে কনফিডেন্সগুলি, এগুলো কিন্তু একটা মিনিমাম চাহিদা, কিন্তু সেই জিনিসগুলি কিন্তু আসলে আমরা কেউই কিন্তু এই সরকার ঠিকমতো ওইভাবে করে দিতে পারেনি। ইয়েস, যেই জায়গার দুইটা ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা হলো যে একটা হলো বাংলাদেশ ব্যাংক ডিসিপ্লিন হয়েছে। আজকে যে কারেন্সির ডিভ্যালুয়েশন, সেই জায়গাটা একটা স্টেডি হয়েছে। আমাদের রিজার্ভ বেড়েছে, $32.4 বিলিয়ন এসছে, মানি লন্ডারিং বন্ধ হয়েছে, ব্যাংকগুলি একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে। বাট
বিজনেস এনভায়রনমেন্টের Business ডেভেলপমেন্ট এর সেখানে একটা business প্রশ্ন growth-এর রয়ে জন্য- গেছে। রপ্তানির বিষয়ে যদি আবার একটু ফিরে আসি, আমাদের সামনে তো একটা লক্ষ্যমাত্রা আছে $55 বিলিয়ন বছর শেষে, অর্থ বছর শেষে আমাদেরকে আয় করতে হবে। এই লক্ষ্যমাত্রা থেকে আমরা ছিটকে যাব কিনা শেষ পর্যন্ত গিয়ে? এই বছরে ডেফিনেটলি আমরা এই ফিগারে যাওয়া খুব কঠিন হবে, বিরাট চ্যালেঞ্জ হবে, বিকজ কাস্টমাররা এমনি খুব স্লো হয়ে গেছে। যদি আমি আরএমজির কথা বলি, কাস্টমাররা ফেব্রুয়ারি ইলেকশনটা দেখতে চাচ্ছে, খুব সহসা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলও কিন্তু দেখতে পাবো। গ্লোবাল যে অবস্থা চলছে, ইরানের দিকে যদি তাকায়, ইউক্রেনের দিকে যদি তাকায়, আজকে যখন দেখা যাচ্ছে যে আমেরিকা ভেনেজুয়েলা যেভাবে নিয়েছে, প্রত্যেকটা দেশ কিন্তু এখন একটু অরিড যে কোন দিকে ইকোনমি আসলে যাচ্ছে এবং আমেরিকা আসলে কিভাবে তারা হ্যান্ডেল করবে। এখন হয় কি, যখন এই ধরনের জিনিস, আমাদের তো মেইন এক্সপোর্ট হলো ইউরোপ অ্যান্ড আমেরিকা, আমেরিকান মার্কেট। ওরা যখন একটু শেকি হয় তখন ওদের ইকোনমি একটু ভালনারেবল হয়ে যায়, একটু স্লো হয়ে যায়। সো এরকম স্লো পিরিয়ডে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যদি এক্সপোর্ট বাড়াতে হয় তাহলে আমাদেরকে অনেক কম্পিটিটিভ হতে হবে, যেটা হতে গেলে গভর্নমেন্টের কিন্তু ফিসকাল সাপোর্ট লাগবে, আর যেটা দেওয়ার মতন ক্যাপাসিটি এই মুহূর্তে কিন্তু আমাদের সরকারের নাই। কারণ আপনারা দেখছেন যে আমাদের এনবিআর এর যে কালেকশন, এটা অনলি 6.6% অনলি ট্যাক্স জিডিপি রেশিও, না ডেভেলপমেন্টের দিবে না এখানে সাপোর্টটা করবে। বাট যদি আমাদেরকে সাস্টেনও করতে হয় নর্মাল, তাতে করেও কিন্তু কিছু ফিসকাল সাপোর্ট লাগবে। না, আমরা দেখেছি যে অলরেডি 6 মাসের বাকি 6 মাসের জন্য যেই ইনসেনটিভ সেটা কন্টিনিউ করা হয়েছে। দ্যাট ইনসেন্টিভ ইজ এ ভেরি লো অ্যামাউন্ট। এটা দিয়ে খুব একটা বেশি কিন্তু এফেক্ট হবে না, বিকজ আপনার অলরেডি আবার 9% স্যালারি ওয়েজেস বেড়ে গেছে কিন্তু, হ্যাঁ, এই বছর থেকে আবার, কারণ এটা প্রতি বছরে অটোমেটিক্যালি কিন্তু। সো ইটস হার্ড, এই সেক্টরের লোক সবাই কিন্তু এখন একটু প্যানিকে আছে এখন। বাট অন দ্য আদার হ্যান্ড, ইলেকশন, একটা ক্রেডিবল ইলেকশন হয়তো মানুষকে অনেক ধরনের কনফিডেন্স দিবে, কাস্টমারকেও কনফিডেন্স দিবে, এবং সেক্ষেত্রে উই উইল পুট আওয়ার হোল এফোর্ট। বাট একটা সেক্টর দিয়ে ডিপেন্ডেন্ট হয়ে মুভ করা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। এটা আপনারা অনেকদিন থেকে বলছেন, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। ব্যবসায়ীরা যারা এটা নিয়ে কথা বলেন বা ডিল করেন, সরকার থেকে বারবার বলা হয় যে নভেম্বরে যখন গ্র্যাজুয়েট করার কথা বলা হলো, একমাত্র ব্যবসায়ীদের বাধার কারণে এটা সম্ভব হয়নি, এবং ব্যবসায়ীদের উপর সরকারের কিছু কিছু কারণে এটা নিয়ে ক্ষোভ আছে। আপনার অবস্থানটা বা ব্যাখ্যাটা একটু শুনুন। আর যে কোনো জিনিস করতে গেলে একটা ইমপ্যাক্ট স্টাডি করতে হয়। একটা হলো যে 2026-এর নভেম্বরে আমরা গ্র্যাজুয়েট হতে যাচ্ছি, আর আমরা যে গ্র্যাজুয়েট হয়ে গেছি, অল প্যারামিটার 3টা এলিজিবল। এখন আমরা কি চাচ্ছি, আমরা কি বলছি, আমরা বলছি যে এটাকে ডেফার্ট করা যায় কিনা, সেটার জন্য আমরা অ্যাপ্রোচ করতে বলেছি 5 বছর 6 বছরের জন্য। এটা যে হবেই দ্যার ইজ নো গ্যারান্টি, কিন্তু আমরাও জানি এবং সরকারও জানে। তাহলে চেষ্টা করতে ক্ষতি কি? জিরো কখনো তো মাইনাস হয় না, জিরো ক্যান বি এ প্লাস। এবং আমাদের যুক্তিটা কি? আমাদের যুক্তি হলো যে আমরা তো কোনো প্রিপারেশন আসলে নেই, আমরা এখনও নিচ্ছি না ওইভাবে, ওই সেন্সে। কারণ যখনই আমি গ্র্যাজুয়েশনে চলে যাব, তখন আমার কস্ট অফ ফান্ড হাই হয়ে যাবে, তখন আমার কম্পিটিটিভনেস অনেক বেড়ে যাবে, তখন আমি যে বেনিফিটগুলি পাচ্ছিলাম, জিএসপি বেনিফিট, এগুলি কিন্তু তখন থাকবে না। তখন দেখা যাবে যে আমাকে জিএসপি প্লাস পাইতে গেলে যেই ধরনের পদক্ষেপ, যেই ধরনের সেগুলো আমাকে কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলির জন্য আমি এখনও প্রিপেয়ার্ড না। আমি এখন পর্যন্ত এফটিএ, পিটিএ, যেসব বড় বড় দেশ, সেগুলির সাথে এখন পর্যন্ত ওইভাবে কইরা সারি নাই। জাপানের সাথে মাত্র এই সরকারি, কিন্তু এই সরকারই আসলে দে আর ট্রাইং দেয়ার বেস্ট টু মুভ ফরওয়ার্ড। তাহলে আজকে যদি আমার সেই পিটিএ, এফটিএ এগুলো যদি না থাকে, তাহলে আমি তো মার্কেট শেয়ার হারাবো, বিকজ আমি জিএসপি না পেলে আমার যখন 14% কিন্তু দেখা যাচ্ছে যে আমি মার্কেট শেয়ারই হারাচ্ছি, আমার যা এক্সপোর্ট ইউরোপে আছে। তাহলে আমি হাউ এগোনা কম্পিটিট, এক। সেকেন্ড হলো যে আজকে
আমার কিন্তু রেভিনিউ আর্নিংও কিন্তু সেইভাবে আমি গ্রো করতে পারি নাই, বিকজ আমি নেট এখনো পর্যন্ত বাড়াইতে পারি নাই। আজকে যখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে তখন দেখা যাবে যে আমার টেরিফ কমে দিচ্ছে, এবং টেরিফ যখন কমে আমার এনবিআর কালেকশন কিন্তু আরও কমে যাবে। ও কিন্তু নেট এখনো পর্যন্ত বাড়াইতে পারে নাই, ও কিন্তু এখনো টাইম অন নাই। আবার অন দ্য আদার হ্যান্ড, তারপরে ওখানে কিন্তু আমার ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হবে, আমার বাইরে পেমেন্ট বন্ধ হবে। আর এদিকে যে ডোমেস্টিক যে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলি আছে ওরা কিন্তু এখন পর্যন্ত সার্ভাইভ করতেছে বিকজ অফ হাই টেরিফ। তার মানে ওর যে ওর যে সক্ষমতা বাড়ানোর জন্য যেসব পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলো কিন্তু আমি নেই নাই। তার পদক্ষেপগুলির মধ্যে কি কি জিনিস হতে পারে? স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, যেখানে গিয়ে সে যদি স্কিল ওয়ার্কার পায়, স্কিল প্রফেশনাল লোক পায়, হি ক্যান বি এ কম্পিটিটিভ। হতে পারে যে সে যেসব র ম্যাটেরিয়ালগুলি সে এখনও সবই ইম্পোর্ট করা হচ্ছে, এগুলি কি কি জিনিস আমরা এখানে বানাইতে পারি। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটা আমি বললাম, আমাদের এখন ওদিকে যাওয়া উচিত। আজকে ওগুলি যদি করতে পারে তাহলে দেখা যাবে যে ও কিন্তু আসলে কম্পিটিটিভ হচ্ছে। আজকে এক্সপোর্ট সেক্টরে অনলি দ্য আরএমজি সেক্টর, আজকে কিন্তু আবার আরও অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট রয়ে গেছে। সে সেক্টরগুলি যদি আমি এখন প্রিপারেশন নেই, এই যে আমি লাইট ইঞ্জিনিয়ারিংয়ে যদি করি আমার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, গার্মেন্টস কিন্তু আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। তাহলে এই যে জিনিসগুলি, এগুলির জন্য যে প্রিপারেশন, এবং তার মধ্যে ফার্মাসিউটিক্যাল যে ট্রিপসের যে ইয়াটা আছে সেখানে কিন্তু আমাদের ওই প্রিপারেশনটা কিন্তু নেওয়া হয়নি, সেই ধরনের রেজিস্ট্রেশন নেওয়া হয় নাই। সো দ্যাটস হাউ উই সেড দ্যাট আমরা কোনো কিছু বন্ধ করা উচিত না, আমাদের সমস্ত কাজ কিন্তু এখন থেকে করে যাওয়া উচিত। বাট অ্যাট দ্য সেম টাইম ওয়াই নট উই ট্রাইড, যদি আমরা আরও 5টা বছর নিতে পারি ডেফার্ট করে, আমরা নানান ধরনের জিনিস দাঁড় করাইতে পারি। যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসছে, আগে সরকারে আসলে এইসব মানি লন্ডারিং অমুক করে, হ্যাঁ, ফেসিবাদ। সো রিজনগুলি কিন্তু দাঁড় করানো যায়, এবং দেন উই ক্যান অ্যাপ্রোচ ইট। বাট ইফ দে ডোন্ট ওয়ান্টেড টু ডু ইট, হ্যাঁ, তাহলে তো আমি বলবো যে আমি যাই না শুই না, মানে পদক্ষেপটা নেওয়ার চেষ্টা করলাম না। রাইট। না, আমরা এখন যেটা আলোচনা শুনছি, হয়তো রাজনৈতিক সরকার আসলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, সেক্ষেত্রে হয়তো আপনাদের অন্যরকম মতামত দেওয়ার সুযোগ থাকবে। আমরা আজকের মতো এই আলোচনাটা শেষ করতে চাই, নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিত কথা বলার সুযোগ পাবো।